হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আমি আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসে গেছি। তোমাদের লাইফে কার কেমন ওটি এক্সপিরিয়েন্স হয়েছে সবাই অবশ্যই কিন্তু লাস্টে কমেন্টে জানাবে ভিডিওটি দেখার পর। তা আমার লাইফের ওটি এক্সপিরিয়েন্স আমি কিন্তু শেয়ার করতে চলেছি আজকে তোমাদের সাথে। তার আগে দেখিয়ে নে আমার মেয়ে কী করছে এখন। এই যে দেখো, এখনও কিন্তু খেলতে পারে, তার মানে ওর এখন 7 মান্থ কমপ্লিট হলো। আর এখন থেকে ও কিন্তু অনেক সুন্দর খেলতে পারে একা একা। তো চলো ক্যামেরাটা আগে ভালোভাবে সেট করে নিলাম। এবার তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার লাইফের ওটি এক্সপিরিয়েন্স। তো তোমাদেরটা অবশ্যই কিন্তু শেয়ার করবে, আমি কিন্তু অবশ্যই কমেন্ট পড়বো প্রত্যেকটা, তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন সবে স্নান করে আসলাম, দেখতেই পাচ্ছ এই ঝুটকুনি বেঁধে নিয়েছি মাথায়, ইয়ার করা যাবে। তো ভাবলাম এখনই করে নিই, কারণ করবো অনেক দিন ধরে ভাবছি যে ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। মেয়েতে এত বড় হয়ে গেল, 7 মাস হয়ে গেল, তাও আমি ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি না। যাই হোক, অ্যাভয়েড করো, ঝগড়াটা কেবল শেষ হলো। তবে চলো তোমাদের সাথে শেয়ার করবো, সব এগুলো হতে থাকবে। মেয়ে ছেলে যেখানে ঝগড়া হবে সেখানে তো ওটা কাট করো। এবার আমি যেটা শেয়ার করছি সেটা তোমরা শোনো। সর্বপ্রথম বলি আমার ওটি এক্সপিরিয়েন্স কথা। প্রথমের থেকে আমার মেয়ে আমাদের তাকিয়ে আছে, বলছে কী করছে মা, বুঝতে পারছে না, হাসছে। তাই না বাবা, তাই না, তাই না, তাই, তাই। ওকে বসিয়ে দিয়েছি। চলো এবার আর ভাট না বকে ভিডিওটা স্টার্ট করি। আমার ওটি এক্সপিরিয়েন্স প্রথম থেকেই শেয়ার করছি তোমাদের। যখন আমি ডাক্তারের কাছে যাই, মানে আমার এলইডি ডেট ছিল একটা, আর ওর বয়সের একটা ডেট ছিল, মানে আমার পুচকের। তো ওর হলো 2 সপ্তাহ গ্যাপ ছিল। কিন্তু ডাক্তারবাবু এটা আমার সাথে খুবই খারাপ করেছে। ডাক্তারবাবু আমাকে কিন্তু বলেনি যে তোমার বাচ্চার বয়স এত কম আছে, কিন্তু আমি সেই স্ক্যানে, মানে যেটা ওকে ফটো করা হয়েছিল সেটাতে কিন্তু আমি পুরোপুরিভাবে দেখতে পেয়েছি। যেখানে 37 সপ্তাহ লেখা ছিল সেখানে 38-39, মানে 1-2 সপ্তাহ বেশি ছিল, মানে যেটা পিরিয়ড হিসেবে যে ডেটটা ধরা হয় সেটা ছিল। তো ডাক্তারবাবু বলেছে 40 সপ্তাহ হয়ে গেছে তোমার, এখনও কেন বেবি হয়নি। তো আমি বললাম ডাক্তারবাবু সেরকমভাবে তো আমার জানা নেই, মানে আমি বুঝতে পারছি না যে কেন হচ্ছে না, বা আমার কিন্তু ফলস পেইন হয়েছে। এবার তোমাদের হয়তো কোশ্চেন আসতেই পারে, ফলস পেইন তো সবার হয়, তো বেবি মানে তোমাদের নানান ধরনের কোশ্চেন আসতে পারে। তো আমি বলি আমার কিন্তু ফলস পেইন হয়েছে, সবারই হয় এটা। মেয়ে ফুটবল হচ্ছে, এইটা টিএমা খেলে দিয়েছে সেটা। তো যাই হোক, আমার কিন্তু কোমর, পিঠ, পেট এমন তলপেটও ব্যথা করেছে। ভেবেছি আমি নর্মালি করাবো বেবিটা, কিন্তু ডাক্তারকেও বলেছি যে আমি বেবি কিন্তু নর্মালি করাবো। তো ডাক্তারবাবু বলেছে যে ঠিক আছে তোমার নর্মালি চেষ্টা করো, আমি পাশে আছি। তো নর্মালি আমি বলছি নর্মাল করালে আপনি করাবেন, আর সিজার করলে আপনি করাবেন। ঠিক আছে, তোমার ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নর্মালের জন্য যা যা ট্রাই করতে হয় করো, এবং খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করো। এবং ডাক্তারবাবু আমাকে শুধু ঘরের খাবারই খেতে বলেছে, বাইরের কোনো খাবার খেতে বলেনি। তো এটা অন্য পার্ট, মানে প্রেগনেন্সির ব্যাপারে অন্য পার্ট। আমি ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো তোমার প্রেগনেন্সিতে কী কী সিমটম ছিল এটা যদি তোমরা জানতে চাও, তো আমার মেয়ে হয়েছে, তোমার মেয়ে হওয়াতে কী কী সিমটম হয়েছে সেটা আমি তোমাদের পরে একটা ভিডিওতে জানাবো, তোমরা যদি জানতে চাও। তো এখন তোমাদের আমি যেটা বলছি ওটি এক্সপিরিয়েন্স। তো ডাক্তারবাবু বললো 40 সপ্তাহ হয়ে গেছে, তো আরও কয়েকটা দিন ওয়েট করো। আমি তো বাইরে যাচ্ছি কাজের সূত্রে। তোমার সর্বশেষ যখন বলে যে আমাকে ডাক্তারবাবু বলে যে তুমি 40 সপ্তাহ 5-6 দিন ওয়েট করো। 40 সপ্তাহ পার হয়ে গেছে পিরিয়ড হিসাবে, কিন্তু
আমার মেয়ের বয়স কিন্তু 2 সপ্তাহ কম আছে। অনেকে বলবে যে 2 সপ্তাহ কে ওয়েট করে, অনেকের তো ওই তোমার 30 তারিখে ডেট দিলে 16-17 তারিখে বাচ্চা হয়ে যায় নর্মালি, তোমার কেন হলো না? তো এতদিন কেন তোমার ওয়েট করতে হলো? আমি জানি না কেন এরকমটা হলো আমার সাথে। তো 5-6 দিন পর চলে আসলো ডাক্তারবাবু। তারপরে আমি ওটিতে ভর্তি হয়ে যাই, আমাকে বলে আজই ভর্তি হয়। তো আমি বলেছি যে না, আজকে একদিন আমাকে টাইম দাও ডাক্তারবাবু, কারণ আজকে আমি সাহসে কুলোতে পারছি না। আমি সবার সাথে কনসাল্ট করি, সবার সাথে কথাবার্তা বলি, সবাইকে জানাই যে কী বলে তারা। তোমার কথাটা মেন, কিন্তু আমার একটু নিজের একটা সবার সাথে একটু পরামর্শ করাটা আমার মনে হয় জরুরি। তো এটা বলে ডাক্তারবাবুকে আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আজকে না হলে কালকে সকালে তোমাকে ভর্তি হতেই হবে। তো আমি বললাম ঠিক আছে ডাক্তারবাবু। আমি তো চলে আসলাম বাড়ি, খুবই টেনশনে পড়ে গেছি। এবার অনেকেই এগুলো নিয়ে ভিডিও করে, আমি ছোটোখাটো ভিডিও করেছি হয়তো, কিন্তু তো একটা মনে নেই। হ্যাঁ মা, তো যাই হোক, তারপরে ডাক্তারবাবু আমাকে বলে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর বাড়ি যখন আসি তখন আমার শাশুড়িমা, বয়স্ক শাশুড়িমা ছিলেন, আর আমার হাজব্যান্ড আর আমি। তো বাড়িতে জানানোর পর আমার দিদি আসে আমাকে দেখতে। তো তারপরের দিন সকাল 7টার মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাই, এখানে ভর্তি হয়ে যাই। যাই হোক, ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু বলেছে যে তোমাকে আমি নর্মাল চেষ্টা করব, একটা ইঞ্জেকশন পুশ করব, আর মানে নর্মাল করানোর জন্য যেটা করতে হয়, মানে প্রাকৃতিকভাবে তো হলো না, তো যেটা করবে সেটা হচ্ছে ওষুধের মাধ্যমে বা ইঞ্জেকশনের মাধ্যমে করা হবে। তো কী আর করবো, আমি সাহসে কুলোতে পারছিলাম না। পাশের বেডে একজনকে দেখছিলাম যে নর্মালের জন্য কি ছটফট করে কান্না করছে, খুব পরিমাণে কষ্ট পাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি কোনোভাবেই নর্মালি করবো না। তো ডাক্তারবাবুকে বলার পর বলে দিল যে নর্মালি করতে চাইছে না, সিজারিয়ান ওটি করে দাও। তো যাই হোক, ওটি করতে নিয়ে গেল, সাজিয়ে গুছিয়ে, মানে সাথে সাথে তার নিয়ে যায়নি, প্রথমে স্লাইন লাগালো, তারপর আধা ঘন্টার মতনও হয়তো সময় নেয়নি, তারপরে নিয়ে গেল ওটিতে। এইবার হচ্ছে আমার সাথে যুদ্ধ, যেটা একদম মেন পয়েন্ট। আমার সাথে কি হয়েছিল, আমাকে যখন নিয়ে গেল, আমাকে যখন পিছনে ইঞ্জেকশনটা দিল কি না, তখন না সত্যি কথা বলতে আমার মানে আমি ইঞ্জেকশনটা কিন্তু তেমন একটা ব্যথা পাইনি, মানে উপরে উঠেছিলাম, এরকম নড়ে উঠেছিলাম। তো বলছি না না এটা করো না, এদিক ওদিক ইঞ্জেকশনটা চলে গেলে বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, ওটাতে কিন্তু আমি ওরকমভাবে ব্যথা পাইনি, সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি, মানে ছোটোখাটো মানে পিঁপড়ে কামড় দিয়েছে এরকম টাইপের একটা অনুভূতি হয়েছে। মানে মানে একটা ঝাপসা ঝাপসা সিন হচ্ছে, মানে মনে অনেক ধরনের টেনশন, মানে অনেক কিছু মিলে মানে ছিল তো ব্যাপারটা। তো ওই জন্যই মানে হয়তো আমি খেয়াল করতে পারিনি বা বুঝতে পারিনি। তারপরে যখন শুরু হলো, সাথে সাথে শুয়ে দিল, শোয়ার পরে আমার ডাক্তারবাবু চলে আসলো, এসে পুরো একবারে শুরু করে দিল, অপারেশন শুরু হয়ে গেল। তো তারপরে বের করে আমাকে দেখাচ্ছে আমার মেয়েকে, বলছে তোমার কী হয়েছে, আমার মেয়ে হয়েছে, বলছে হ্যাঁ। তো ওই নাড়ের সাথে কিন্তু জোড়া ছিল, আমি নাড়টাও দেখতে পেয়েছি, খুব মোটা, এতটুকু মোটা তো হবেই, এতটুকু খুব মোটা কিন্তু নাড়টা ছিল, আর মোটা কিন্তু লক্ষ্য করেছি, মানে ভয়েই লাগে সেই সিনটা মনে করলে। তো এরপরে তো ওকে নিয়ে গেল, নাড়টা কেটে বেশ বাদ দিয়ে ওকে নিয়ে গেল। এবার এদিকে আমার পরিষ্কার করানো হচ্ছে সব কিছু, সেলাই করা হবে। তো আমার কিন্তু পেস্টিং সেলাই করা হয়েছে, যেটা ভিতর থেকে সেলাই, সেটা যখন পরিষ্কার করছিল তখন না 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 মাম্মা 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 মাম্মা
তো যখন পেস্টিং সেলাই মানে সেলাইটা যখন করা হচ্ছে, পরিষ্কার করানো হচ্ছে, তখন না আমার বুকের ভিতর একটা মানে দম করে একটা মানে বুকের মধ্যে জ্বালাতন শুরু হলো। কেন বুঝতে পারছি না, এটা কি তোমাদের সাথে হয়েছে? এটাই আমার মেন পয়েন্ট, যেখানে আমার হয়েছে। আমি আমি আশেপাশের লোকের কাছ থেকে শুনেছি এরকমটা নাকি হয়নি। আমার বুকের মধ্যে এমন জ্বালাতন করছে, মনে হচ্ছে যেন খুব একটা পুড়ে জ্বলে যাচ্ছে, মানে স্কিনে যেমন ওই যে লঙ্কা লাগলে কিছুক্ষণ পর যেমন খুব জ্বলে যায়, সেরকমটা মানে বুকের মাঝখানটাতে এরকম লাগছে। তা ডাক্তারবাবুকে বলছি আমি কোনোভাবেই পাচ্ছি না ডাক্তারবাবু, আমার পুরো বুকের মধ্যে জ্বলে যাচ্ছে। তো ডাক্তারবাবু বলছে আমাকে যে এরকম হওয়ার তো কোনো মানেই হয় না, কেন হবে এরকম, এরকম হবে কেন? এবার ওনারা যখন কথাটা বলেছেন তখন আমার তো পুরো হুঁশ উড়ে গেছে, যে ওনারাই যদি না বলতে পারে তো আমি কি করব, মানে আমি কি যা খারাপ করছিল। তখন আমি মনে মনে না ঠাকুরকে ডাকছিলাম, শ্রীকৃষ্ণ, বজরংবলী, সীতারাম, সবাইকে ডাকছিলাম আমি, যে ভগবান আমাকে তাড়াতাড়ি সুস্থ করো, আমার কেন এরকম লাগছে, বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে, কেন হচ্ছে। খুব ভয় পেয়ে গেছিলাম আমি। তারপরে বাইরে তো হাজব্যান্ডের কথা মনে পড়ছিল, আমি ভেবেছিলাম বাঁচতে পারবো না, মানে সত্যি আমি খুব খারাপ হয়ে গেছিলাম। তারপর তখন আমার 11টা 26-এ আমার পুচকি হয়েছিল। তো তারপর সারাদিনে তো কিছু খেতে দেয়নি, ওটা থেকে বের করে। তো তারপরে তো খুব কাঁপুনি শুরু হয়েছিল বেডে শুয়ে দেওয়ার পর। তারপর কি না, তারপর আমার হলো দাঁতে দাঁত লেগে আসছিলো, মানে কাঁপুনির জন্য। তো তোমাদের এরকম হয়েছে কি না একটু অবশ্যই জানাবে, আমার একটু বেশি প্রবলেম হয়েছিল। তারপরে যখন আমার পুরো 5 দিন, আমি 4 দিনের দিন বাড়ি চলে আসি, ওটির থেকে এমার্জেন্সি ছুটি নিয়ে চলে আসি। কারণ কি আমি পারছিলাম না এখানে থাকতে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা। প্রথম দিন খুব গ্যাস হয়ে যেত, কিচ্ছু খেতে পারতাম না। তারপর প্রথম দিন যেদিনকে ওঠে হয় তার পরের দিন সকালবেলাতেই উঠে নিজেরই মানে দাঁড়াতে হয়। তো মাসির একটু সাহায্য করে সেই দিন। তারপর কিন্তু নিজের সব কিছু করতে হয়। তো আসলাম, থাকতে পারছিলাম না, 1 দিন 2 দিন 3 দিন প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণায় কষ্ট পেয়েছি। তারপরে 4 দিনের দিন আমি ইমার্জেন্সি ছুটি নিয়ে, বাচ্চার সব রিপোর্ট ভালো আসার কারণে আমাকে ছুটি দিয়ে দেওয়া হয়, আমি খুব করে বলার কারণে। তো তারপরে বাড়ি চলে আসি। বাড়ি এসে তারপরে আরও 2 দিন ভোগ করতে হয়েছে মাথা ব্যথা, মানে টোটালি 1 সপ্তাহ আমাকে মাথা ব্যথার যন্ত্রণায় কাতরাতে হয়েছে। তারপর আমি এই মাথা ব্যথার জন্য তো একটা মানুষের দুর্বলতা আসে, সেই দুর্বলতার জন্য আমি অনেক দিন বিছানা ছেড়ে উঠতে পারি না, আমার খুব কষ্ট হয়েছে, হাঁটতেও পারতাম না ঠিকভাবে বাড়িতে এসে। আর আমার মানে ওটি এক্সপিরিয়েন্সটা খুব পরিমাণে খারাপ গিয়েছে, কিছু বলার ভাষা নেই আমার। তো তোমাদের সাথে কি এমনটা হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম বাজে এক্সপিরিয়েন্স গিয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন আমি খুব সুস্থ আছি, ভালো আছি ভগবানের ইচ্ছায়, কৃপায়।